দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় ও চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস মেডিসিন ও হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম.এ. মান্নান, আনোয়ার খান মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। স্যার, স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এই আয়োজনের আমাকে আমন্ত্রিত করার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা বর্তমানে বাংলাদেশের ঘরে ঘরে হচ্ছে এই ধরনের রোগ পাওয়া যায়, তা হচ্ছে ডায়াবেটিস। এবং বর্তমানে খুবই চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয় কিন্তু ডায়াবেটিস। প্রথমে শুরু করতে চাই, আসলে ডায়াবেটিসকে কেন আমি এত বেশি বিপজ্জনক চিহ্ন হিসেবে চিহ্নিত করছি? জি, এটাই প্রাথমিক প্রশ্ন, এটাই হওয়া উচিত। কারণ হচ্ছে কেন আমরা ডায়াবেটিস নিয়ে এত চিন্তিত, কেন আমরা ডায়াবেটিস কন্ট্রোল করব? অবশ্যই। কারণ হচ্ছে প্রথমেই আমি বলবো যে আপনার জটিলতাকে প্রিভেন্ট করতে গেলে, নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। জটিলতাটা কি হয় যে ডায়াবেটিস আসলে তো আমরা জানি যে ওই ইনসুলিনের অভাবে সুগার বেশি হয়ে সারা শরীরে বেশি হয়ে অনেক জটিলতা সৃষ্টি করে। এই জটিলতা থেকে আমরা উত্তরণ বা কিভাবে পাবো, নিস্তার কিভাবে পাবো, এই জন্য এটাকে আমরা গুরুত্ব দিতে হবে। আমি ফার্স্ট হলো কি গুরুত্ব, এই ডায়াবেটিসকে গুরুত্ব দিতে হবে। আদারওয়াইজ আপনার তৎক্ষণাৎ এই ডায়াবেটিসটা আরো খারাপ কি জন্য, এই ডায়াবেটিসটা হলে তৎক্ষণাৎ কিছু ক্ষতি করে না। আপনি দেখবেন যে আপনার সব ভালো আছে, আমি ডায়াবেটিসটা আমি 5 বছর তো ভুগতেছি, আমার তো কোনো ক্ষতি নেই। কিন্তু ভিতরে ভিতরে যে ওই অর্গান, কিডনি, চোখ, তারপরে হার্ট, পায়ের পছন, শরীরের মানে বিভিন্ন অঙ্গ পছন, তারপরে খোস পাছড়া, বয়েলস, কার্বাঙ্কেল ইনফেকশন দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পায়ের ঘা নিয়ে আসলো, শুকাচ্ছে না। এই সমস্ত জিনিসটাকে মানে ইমিডিয়েট একটা কমপ্লিকেশন হতে পারে। ডায়াবেটিস আছে, প্রথম ধরা পড়ে এইরকম অবস্থায় যে তার হঠাৎ সে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে দেখা যায় সুগার করে দেখা যায় অনেক সুগার হাই অথবা অনেক সুগার লো, যেটা সে হাইপোগ্লাইসেমিক কমা, হাইপারগ্লাইসেমিক কমা। অর্থাৎ হচ্ছে ডায়াবেটিসের দুই রকম রূপ থাকতে পারে। হয়তো হাইপার হয়ে যেতে পারে, মানে ডায়াবেটিসের গ্লুকোজের পরিমাণ বেড়ে যেতে পারে, অথবা হচ্ছে কমে যেতে পারে। আমি যতটুকু জানি স্যার, ডায়াবেটিস যদি কমে যায় সেটাও কিন্তু অনেক বেশি ভয়ানক, যদি সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিক শক বলে থাকি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। সব ডায়াবেটিস রোগীর উদ্দেশ্যে আমার বলা যে যখনই একটা ডায়াবেটিস রোগী হাইপোগ্লাইসেমিয়া, সুগার শর্ট হয়ে নিচে যাচ্ছে, তখনই সে ওই মানে তাকে আগে সঙ্গে সঙ্গে খাবার দিতে হবে, আদারওয়াইজ সে অজ্ঞান হয়ে মারা যেতে পারে। কারণ হাইপোগ্লাইসেমিক শক যদি হয়ে যায়, যেটা বলছিলেন যে হচ্ছে সুগার কমে গেছে, ধরলাম যে যদি ওই পেশেন্টের হচ্ছে ডায়াবেটিক অনেক হাই থাকে সব সময়, হঠাৎ করে যদি সেই পেশেন্টটা হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, সেই মুহূর্তে ডায়াবেটিস হচ্ছে চেক করার কোনো রকম অবস্থা আমার কাছে নেই, তখন আমি কি করব? তখন একটা হিস্ট্রি নিতে হবে যে উনি কি, না আমি সাধারণ জনগণ হিসেবে আমি কি করব? আমি হচ্ছে সেখানে জানি ওনার ডায়াবেটিস আছে এবং তিনি হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, সারাউন্ডিং যার ওর যে উনি সকাল থেকে কি খেয়েছেন, কি খান নাই, বা উনি কি ওষুধ খাচ্ছেন সেটা খেয়েছে কিনা। যদি খেয়ে থাকে, ইনসুলিন নিয়ে থাকে, তাহলে বুঝবো যে সাধারণত ডোজ বেশি পড়লে হাইপো হয়ে যেতে পারে। আবার ইনসুলিন নিয়ে খাইতে দেরি করতেছে, তখনও হাইপো হয়ে অজ্ঞান হয়ে যেতে পারে। আবার বেশি বেশি ডোজ পড়ে গেল, তাতেও অজ্ঞান হতে পারে। সুতরাং আমাদের হিস্ট্রিটা একটা ইম্পর্টেন্ট। কারো কাছে হোক, তার আত্মীয় স্বজন বা যে থাকবে তার কাছে নিয়ে আমরা বুঝতে পারবো যে এটা হাইপো। তাছাড়া আমরা ক্লিনিক্যালি হাত দেখে তার দেখা যাচ্ছে যে তার মানে সমস্ত শরীর সোয়েটিং হচ্ছে। হাইপোতে কিন্তু সোয়েটিং হয়, সমস্ত করে দরদর করে গা ভেজে পানি পড়তেছে, তারপরে তার হচ্ছে কি বুক ধরপড়, অস্থির লাগা, চোখ মুখ অন্ধকার হয়ে আসতেছে, মাথা ঘুরতেছে, তারপরে খাবার খুব খিদা করছে, আমাকে খাবার দাও। এই জিনিসটা হাইপো মানে সুগার কমার এটা সাইন সিম্পটম। আচ্ছা স্যার, ডায়াবেটিস নিয়ে আরো আলোচনায় ফিরবো স্যার। একজন দর্শক আমাদের কাছে কিছু প্রশ্ন করতে চান, প্রশ্নটি একটু নিয়ে নিই। জি, দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে বলছি, মোহাম্মদ লুৎফর রহমান। জি, শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন।
প্রশ্ন হলো, আমার দীর্ঘ 12-13 বছর ধরে ডায়াবেটিস ওষুধ খাচ্ছি, ডায়াবেটিস মাপছি, কিন্তু আপা আমার অসুবিধা হলো হঠাৎ করে 2-3 দিন পর পর শরীর আমার একদম হাত পা কড়া লেগে যায়, এইটুকু সমস্যা। করা তাছাড়া লাগে খাওয়া দাওয়া হাত চলাফেরা, পা করা লাগে বলতে একটু বিস্তারিত বলবেন? হাত পা মানে একদম ওই বেঁকা হয়ে যায়। আচ্ছা, উম, তাছাড়া আর কোনো সমস্যা আছে? আর কোনো উপসর্গ দেখা দেয় কিনা? ওই টাইমে উনি না, আর সুগার দেখে কিছু কিনা? নাই আপা, আপাতত খাওয়া দাওয়া চলাফেরা চলতে পারি, নামাজ পড়তে পারি। আপনার কোনো খালি অসুবিধা পেটে নেই। সুগার এখন কত থাকে এবং ভরা পেটে কত থাকে? ভরা পেটে আমার থাকে সুগার থাকে আপনার সুগার বলতে ডায়াবেটিস যেটা মাপি সেটাই থাকে, ওই 6 থাকে, আর খাওয়ার পরে 7 কিংবা 8 হয়। খাওয়ার পর তো 7 এই এবং যে 8 হয়। ওনার তো যে রেঞ্জটার কথা উনি বললেন, আমাদের এই কলেজ যিনি বললেন, ওনার কিন্তু ডায়াবেটিস মোটামুটি নর্মাল, এটা আমি Normal, বলবো হ্যাঁ। নর্মাল। এনার যেটা হতে পারে একটা জিনিস ডায়াবেটিস রোগী যে ওই ডায়াবেটিসই থাকবে, অন্য রোগ থাকবে না এমন নয় কথা। তার প্রেশার থাকতে পারে, প্রেশারের ওষুধ খায়, তারপরে তার অন্যান্য হরমোনের রোগ থাকতে পারে, থাইরয়েড থাকতে পারে, অ্যাড্রিনাল ডিজিজ থাকতে পারে, যেটা অ্যাড্রিনাল হরমোন হলো কোর্টিসল, মানে স্টেরয়েড হরমোন, এটা কিন্তু ব্লাড প্রেশার মেনটেন করে, অনেক কিছু মেনটেন করে। এটার সাথে অ্যাসোসিয়েট ডিজিজ থাকতে পারে। এটাকে বলা হলে আমরা বলি যে অটোইমিউন ডিজিজ অ্যাসোসিয়েশন। যে ডায়াবেটিস পেশেন্টের যে শুধুমাত্র ডায়াবেটিক রোগের জন্য থাকবে তা এরকম নয়, হবে তা সেই না। জন্য উনি তো বলছে যে আমার পাটা বাঁকা হয়ে আসে। বাঁকা হয়ে আসে, বাঁকা হয়ে আসে, এটা কারণ হতে পারে একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, আচ্ছা। ডায়াবেটিস কমে যেতে পারে, সোডিয়াম সোডিয়াম পটাশিয়ামের যে পটাশিয়াম একটা ব্যাপার ইমব্যালেন্স আছে, হলে হ্যাঁ। এটা হতে পারে, আর ক্যালসিয়ামও কমে যেতে পারে। তার যে আমরা অন্যান্য ডিজিজগুলার এক্সক্লুড করতে আমি তাকে সাজেশন দেব যে উনি একটা এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস হরমোন বিশেষজ্ঞ, তাকে একটু দেখালে তারপর হচ্ছে আসলে জি, উনি চিকিৎসাটা জি নেবেন। আসল চিকিৎসা। স্যার ধন্যবাদ। আমরা এক সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি এই আলোচনায়। দর্শক, ডক্টর সনকল অনুষ্ঠানের যে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। কাছে একটু জানতে চাই, ডায়াবেটিস আসলে আমরা কিভাবে মাপবো বাসায়? এটা একটা সকল ডায়াবেটিস রোগী ছাড়াও যারা ডায়াবেটিস রোগীকে হেল্প করেন তাদেরও এটা জানা দরকার। কারণ আমাদের এখন তো প্রতিটা ঘরেই ডায়াবেটিস, এবং প্রতিটা ঘরেই আবার ডায়াবেটিসের মেশিনও আছে, যেমন গ্লুকোমিটার বলি যেটাকে। এটা এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এবং যে জায়গাটা থেকে আমরা ব্লাড নিব ওইটা একটু অ্যালকোহল প্যাড আছে বা আছে পরিষ্কার করে নিয়ে, অথবা আপনি যদি না পার তুলা দিয়ে ওই গরম পানি দিয়ে একটু মুছে নেবেন। আর যে প্রিক করার পরে ওই ব্লাডটা যেন এক ফোঁটা আসে, একদম অল্প ব্লাড হলে আবার ব্লাড সুগার কম আসতে পারে। আবার এটা মেশিনের কতগুলো আর তারতম্য কিছু কিছু আছে। আমরা দেখছি যে যখন ব্যাটারি দুর্বল হয় তখন দেখা যাচ্ছে বেশি আসলো বা কম আসলো, এই জন্য এটা চেক আপ করে নিতে হয় সবসময় আমাদের। আর ব্লাড সুগার সবচেয়ে করার নিয়ম হলো সকালে খালি পেটে আপনি একটা গ্যাপ, রাত্রে তো আমরা 11টার দিকে খাওয়া শেষ করি, তারপরে ম্যাক্সিমাম আর কি 11টা, তারপরে আমরা 11 থেকে পরের দিন 8টার দিকে আমরা ব্লাড সুগারটা করি, কমপক্ষে 10-11 ঘন্টা আমাদের গ্যাপ থাকে। এই জিনিসটাই ফাস্টিং বলা হয়। এই ফাস্টিং ব্লাড সুগারটা আমাদের মানে নিয়ম করা, এবং তার পরে ডায়াবেটিস রোগীর কথা বলছি, তার পরে কিন্তু সে যদি যে ওষুধ খায় বা ইনসুলিন নেয়, ডায়াবেটিসের চিকিৎসা নেয়, এই চিকিৎসাটা মানে ওষুধ খাওয়ার পরে নাস্তা খেয়ে 2 ঘন্টা পর, অ্যাট দ্য এজ অফ 2 আওয়ার্স, আবার 1 ঘন্টা পরে করলে হবে না, আবার 3 ঘন্টা পরে করলে হবে না, 2 ঘন্টা পরের নিয়ম হলো মানে এটা একটা সিলিং, এই 2 ঘন্টার মাথায় একটা মানে লাস্ট পয়েন্টে উঠে যায়। সেই জন্য আমরা দেখি লাস্ট কত পর্যন্ত উঠতে পারে, পিক পয়েন্টটা কত উঠতে পারে। কিন্তু সেই জন্য অনেক রোগী আমাকে বলে যে স্যার আমার তো আজকে খুব খুশির খবর, কি হয়েছে, তো আমার ব্লাড সুগার একদম নর্মাল এসে গেছে, 5 পয়েন্ট এসে গেছে। কেন? কলেজে আজকে আমি পার্কে হাঁটতে হাঁটতে ওই ডায়াবেটিস দেখছি 5। তো এটা কিন্তু আসল না, এইভাবে মাপলে আমরা সেটা নেব না। আমরা পিয়ার টেস্ট করি, খালি পেটে করব, খাওয়ার 2 ঘন্টা পরে মানে উইথ মেডিসিন যা আছে
আচ্ছা। খাদ্য খেয়ে 2 ঘন্টা। স্যার এটা তো গেল ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, আরেকটা বিষয়, আরেকটা টার্ম আছে মেডিকেলে, সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিক ফেজ, জি জি বা এটা হচ্ছে একটা খুব যাদের ইম্পর্টেন্ট, ডায়াবেটিক হওয়ার ঝুঁকি একেবারে একদম হচ্ছে আছে সেটা। একদম আছে, এখনো হুম, হয়নি, হুম। একেবারে বর্ডার লাইনের হ্যাঁ, কাছে তারা প্রি আছে, হয়ে ডায়াবেটিক, যেতে পারে। প্রি ডায়াবেটিক আবার 2 প্রকারের আছে। আচ্ছা আচ্ছা একটা হলো আইজিটি বলা হয়, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হলো আইএফজি বলা হয়, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আচ্ছা এই দুটা হলো কি, আমরা যদি খালি পেটে তার সুগার দেখি যে 5.6 থেকে 6.9 এই রেঞ্জে যদি থাকে, তাহলে আমরা বলি যে তোমার ওই আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, প্রি ডায়াবেটিক। আর খাওয়ার গ্লুকোজ খেয়ে 2 ঘন্টার মাথায় যদি আবার সুগারটা দেখি যে 7.8 থেকে 11 পর্যন্ত এই রেঞ্জে যদি থাকে, তাহলে আমরা বলবো যে এটা প্রি ডায়াবেটিক, এটা আইজিটি বলা হয়। আচ্ছা। তাহলে এতে দুটাই কিন্তু প্রি ডায়াবেটিক, এই দুটারই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা। এটা কতটুকু কনভার্সন হয়ে পুরো ডায়াবেটিস হবে, এটারও একটা প্রায় লেমেন হিসাব আছে। স্যার আমরা হচ্ছে প্রি ডায়াবেটিক রোগীদের আসলে কি কি সতর্কতা মেনে চলতে হবে এই বিষয়ে আপনার কাছে আমি একটু জানবো, তবে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আচ্ছা। ওনার প্রশ্নটা আমরা নিয়ে জি নিই। জি জি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে ওয়ালাইকুম বলছিলাম, আসসালাম। মোস্তফা কামাল। জি আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার ডায়াবেটিস সবসময় থাকে 10 থেকে 14 মধ্যেই, ওঠানামা করে। কিন্তু সমস্যা হচ্ছে যে খাওয়ার পরে রাতে খিদা লাগে, হ্যাঁ, খুব বেশি খিদা লাগে। হয়তো কিছু খাইলাম বিকাল বেলায়, আবার রাতে খিদা লাগে, খাইলাম আবার দেখি যে 12টা 1টা 2টার দিকে খিদা লাগে। এখন হচ্ছে এই খিদা লাগার কারণ কি, আর আমার সারাদিনের মেনু ডায়েটটা একটু আমি জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, খুবই সুন্দর প্রশ্ন, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন দর্শক। জি, উনি আমাদের রোগী যে কথা বললেন, এটা কিন্তু তার ডায়াবেটিস আনকন্ট্রোল। আচ্ছা আনকন্ট্রোল হবে যখনই একটা 10 থেকে ডায়াবেটিস 14 থাকে বললেন 10 উনি। থেকে 14 তো বেশি। আমরা সব সময় আমার কত থাকতে হবে একটা ডায়াবেটিস রোগীর সুগার, আমি বলে দিচ্ছি 5.5 থেকে 7 ফাস্টিং খালি পেটে সকালে যদি মাপি, এটা এই রেঞ্জের মধ্যে থাকলে ভালো। আচ্ছা তারপরে খাওয়ার 2 ঘন্টা পরে 6 থেকে 7 8 পর্যন্ত থাকতে পারে এটা। কিন্তু ওনার আছে 10 থেকে 14 পর্যন্ত উঠে যায়, দুটাই বেশি। ওনার খাওয়ার আরো কতগুলো কারণ থাকতে পারে, যেমন ডায়াবেটিস থাকলে সব প্রসাব দিয়ে সুগার বের হয়ে যায়, শরীরের হয়ে যায়, তখন খিদা বেশি লাগে। ডায়াবেটিস রোগীরই একটা হলো কি, ঘন ঘন খাবার খেতে ইচ্ছা করে, ঘন ঘন প্রসাব হয়, তারপরে শরীর দুর্বল লাগে। এটা একটা মানে প্রধান ডায়াবেটিস রোগীর মানে উপসর্গ। তাই সুতরাং ওনার ওই জিনিসটাকে আমাকে বের করতে হবে। সেই জন্য আমি বলবো যে ওনাকে একটা এন্ডোক্রাইনোলজি বা ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে দিয়ে ওই পুরা ইয়াটা দেখে, ওনার ডায়াবেটিস কন্ট্রোল হয়, কিন্তু আনকন্ট্রোল একটা ডায়াবেটিস আছে, হ্যাঁ। ওটার জন্য ওই ওষুধটা চেঞ্জ করতে হবে। এবং আমাদের দর্শক কিন্তু আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছিলেন যে তার খাদ্যাভ্যাস আসলে কিরকম হওয়া উচিত, এই বিষয়ে হচ্ছে কি আমরা আলোচনা করবো এবং দর্শকের প্রশ্ন উত্তরটা আমরা দেবো। তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও এসে এ বিষয়ে আলোচনা করছি আমরা। দর্শক ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ডক্টর সন কলে আমাদের সাথে আছেন অধ্যাপক এম এ মান্নান। কথা বলছিলাম ডায়াবেটিস নিয়ে। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, উনি জানতে চাচ্ছিলেন আমাদের ফেসবুকের মাধ্যমে, উনি জানতে চাচ্ছিলেন যে ওনার ডায়াবেটিস আসলে হচ্ছে 10 থেকে 14 থাকে এবং উনি হচ্ছেন লিগাজিট 5 খেয়ে থাকেন, এবং বর্তমানে যে সমস্যাটা হচ্ছে যে ওনার ওজন হচ্ছে কমে যাচ্ছে, আসলে এখন উনি কি করতে পারেন? প্রথমেই বলবো যে ওনার ডায়াবেটিস কন্ট্রোল নেই। আচ্ছা কন্ট্রোল নেই বলেই তো ওজন কমে যাবে, যেহেতু যেটা ওখানে হজম হচ্ছে না সেটা প্রস্রাব দিয়ে বের হয়ে যাচ্ছে, ওজনও কমে যাচ্ছে। তো সুতরাং ওনাকে আমি ফার্স্ট বলবো যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য যদি যে মেডিসিন খায় এটাতে হচ্ছে না, দরকার হলে ওনার যদি 3 মাসের একটা গড় করা হয়, হিমোগ্লোবিন A1C, এটা যদি দেখা যায় যে তার 9-এর উপর থাকলে আমরা সাধারণত ইনসুলিন দিই। ইনসুলিন দিলে ওনার হবে কি, ওজনটাও বাড়বে, তারপরে মানে সবকিছু ডায়াবেটিসও কন্ট্রোল হবে। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে ইনসুলিনটা আসলে ভালো চয়েস হবে। তবু আমি বলবো যে আর কাউকে একটা দেখে নেওয়া ভালো। অবশ্যই এটা আমরা সবসময় বরাবরই পরামর্শ দিয়ে থাকি, কারণ প্রতিটা হিস্ট্রি নেওয়া তো আসলে সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা স্যার, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ দুলাল মিয়া, জামালপুর সরিষাবাড়ি থেকে বলছি। আমার 2009 সালে ডায়াবেটিস। জি। এখন বর্তমানে আমি মানে চোখে অনেক কম দেখি, যদি কোনো বই টই পড়ানো দেখা যায় যে 1-2 মিনিট পড়লে আর চোখে অনেক পরিমাণ ঝাপসা আসবে। আচ্ছা স্যার, কোন প্রশ্ন আছে আমাদের দর্শকের কাছে? জি,
ওনার ডায়াবেটিসের কি চিকিৎসা নেই? আমি জি দর্শক, ডায়াবেটিসের জন্য কি চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা আপনি? নিচ্ছেন? আমি ডায়াবেটিসে এই কমপ্লিট খাই আর লিনাক্স লিনাক্স আর কমপ্লিট। আপনার ডায়াবেটিস এখন কত আছে লাস্ট? ডায়াবেটিস আমার সকালে খালি পেটে 7 হয়, আবার খাইলে 9-10 এরকম। তো মোটামুটি ভালো আছে। ভালো আছে। তবুও আমার মনে হয় যে আপনার যে চোখের সমস্যাটা, এটা অনেক দিনের ডায়াবেটিসের মানে পরিণাম এটা হতে পারে। কারণ হচ্ছে ডায়াবেটিস তো সব আমরা দুটা স্যাম্পল একটা স্যাম্পল করি, দিনের তো 24 ঘন্টার মধ্যে অন্য সময় তো সুগার বেড়ে যেতে পারে না। তো ওই অল্প অল্প বাড়তে বাড়তে হয়তো দেখা যাবে চোখের রেটিনোপ্যাথি হয়। চোখ রেটিনোপ্যাথি হলে ওই চোখের দেখতে ঝাপসা দেখে বা অন্যান্য প্রবলেম হয়, চোখের গুলগুমা হয়, চোখের প্রেশার বেড়ে যায়, নানান সমস্যা হয়। তাই আমার মনে হয় যে আপনি একজন চোখের ডাক্তারকে দেখাবেনই, আর আপনার ডায়াবেটিসটা 3 মাসের গড় করে একবার করে মানে লোকালয় যে আছে এন্ডোক্রাইনোলজিস্ট বা ডাক্তার ডায়াবেটিস বিশেষজ্ঞ তাকে দেখাবেন। এখন তো সব জায়গায় ডায়াবেটিস বিশেষজ্ঞ আছে। এবং ডায়াবেটিসের সাথে রেটিনোপ্যাথির কিন্তু একটা ব্যাপক সম্পর্ক রয়েছে, অন্ধত্বর একটা ব্যাপক সম্পর্ক রয়েছে। ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, জটিলতা। কমপ্লিকেশন, ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, সেটা হচ্ছে অন্ধত্ব বা রেটিনোপ্যাথি আমরা যেটাকে বলে থাকি। স্যার, একটু হচ্ছে কি জানতে চাচ্ছিলাম যে ডায়াবেটিক রোগীদের আসলে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, যেহেতু একজন দর্শক কিছুক্ষণ আগে আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে খুবই ইম্পর্টেন্ট, খুবই ক্ষুধা লাগে। পার্ট এন্ড পার্সেল অফ দিস ট্রিটমেন্ট। আমি বলবো যার যেহেতু খাদ্য মানে একটা ইম্পর্টেন্ট জিনিস, ড্রাগ ডিসিপ্লিন, 3D, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, 3টা জিনিস মিলে একটা ডায়াবেটিসের চিকিৎসা। তাছাড়াও এডুকেশন, মোটিভেশন, মনিটরিং, এগুলোও লাগবে। কারণ হচ্ছে আপনি স্কুলে পড়তেছেন, কলেজে পড়তেছেন, আপনার যদি পরীক্ষা না থাকে, পরীক্ষা না করলে তো তার পড়াশোনার ভ্যালু নেই। সুতরাং এই সবগুলা, এই 4-5টা জিনিস সবগুলোর দরকার। তাই আমাদের তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হলো খাদ্যাভ্যাস। অনিয়ন্ত্রিত খাদ্য, ও মানে যখন যা পাবেন তা খাওয়া যাবে না, টাইম মতো খেতে হবে। সকালে যদি 2টা রুটি খান, একটা ডিম খান, এক সবজি খান, এটা নিয়ম। একটা আমি সাধারণত ডায়াবেটিস রোগীদের সিম্পল ভাষায় এটা বলি যে আপনি সকালে যদি কোনো অসুবিধা না থাকে 2টা রুটি, গমের আটা রুটি হলে ভালো হয়, তারপর দিয়ে একটা ডিম আর একটা সবজি খাবেন, তারপরে চা খেলেন চিনি ছাড়া। তারপর দুপুরে 11টার দিকে একটা আপেল বা একটা ফল খেতে পারেন যদি কিডনি সমস্যা না থাকে। দুপুরে 2 কাপ ভাত, একটা মাছ মাংসের টুকরা অথবা সবজি, ডাল, 1 বাটি ডাল খেলেন। আবার বিকালবেলা কিছু খেতে পারেন যদি খুব বেশি। একটু ইন্টারাপ্ট করছি, আমরা যেহেতু একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, যে ডায়াবেটিক রোগীরা কিন্তু তাদের খাদ্যাভ্যাসের মধ্যে আরো কিছু ব্যাপার যোগ করছেন, তা হচ্ছে করলার জুস বা চিরতা বা হচ্ছে অন্যান্য অনেক ধরনের পাতা রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য তারা যোগ করছে। তাকে আসলে সঠিক না, এটা আমি একজন সায়েন্সের স্টুডেন্ট বা ডাক্তার হয়ে আমি এটা তাদেরকে দেবো না। আজকাল বাজারে দেখা যাচ্ছে যে মানে কবিরাজি, ইউনানি, তারপরে হার্বাল, এই সমস্ত ক্যাপসুল টেস্ট বাজারে ভরে গেছে এবং মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। এবং অনেক জায়গায় পোস্টারে লেখা হচ্ছে যে এইবার ডায়াবেটিসের নতুন বের হয়েছে, এটা ডায়াবেটিস একবারে নির্মূল করা হচ্ছে, কিন্তু এটা একটা ধোকাবাজি। ডায়াবেটিস একবার হলে মানে এটা আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ওষুধ বের হয়নি যে একবারে নির্মূল করা, ভালো হয়ে যাওয়া। তো সুতরাং এটা মানুষকে ধোকা দেওয়া, এটা যেটা সাইন্টিফিক ভ্যালু নাই, যেটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, সেটা কখনো খাওয়া ঠিক নাই। কারণ সেটা এই যে চিরতার পাতা, অমুকের গাছের লতা পাতা, অমুকের খাচ্ছে, এটা যদি ইমিডিয়েট ডায়াবেটিস কমতে পারে, কিন্তু এর আফটার ইফেক্ট ওই কিডনি নষ্ট করে গেল, তারপরে ওই যে লিভার নষ্ট করে গেল, তারপরে অন্যান্য চোখের মানে কমে গেল, এগুলা তো আরেকটা হতে পারে। এটা তো স্টাডি হিসেবে তো জানি না, যেটা গুণগুলো আসলে পরিহার করা, আমি বলবো পরিহার করা ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।